7,89,999 কোটি টাকা নতুন বাজেট ঘোষণা, প্রবৃদ্ধি 5%, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 6.5। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা, সংস্কার ও নির্বাচনে গুরুত্ব। মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল, ন্যায় বিচার পাওয়ায় পরিবারের সন্তোষ। যেই রায়টা হয়েছে আজকে, এই রায়টা নিয়ে আমরা সন্তুষ্ট আছি, কিন্তু আমরা এক্সিকিউশনের জন্য ওয়েট করব। আমরা চাইব দ্রুত অ্যাপিলেট ডিভিশনে যেন নিষ্পত্তি হয় যত দ্রুত সম্ভব। এই যাত্রার স্বস্তিতে ঢাকা ছাড়ছে মানুষ, শিডিউল মেনে চলছে ট্রেন, মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে যানবাহন ও যাত্রী চাপ। আমরা এক জায়গায় দাঁড়িয়ে থেকে 3 ঘন্টা 4 ঘন্টা পার করছি, তবে এবার এরকম কিছু হয়নি। এরকম হলে ভালো। আইনত দ্বারা ব্যবস্থা নেওয়া হবে যেন আমরা নিরাপদে চলাচল করতে পারি। 1900 টাকা মানলেও সরকারি চাল পায়নি হাতিয়ার জেলেরা, পরিবার নিয়ে মানবেতর জীবন, উপকারভোগীর তালিকায় সচ্ছলদের নাম। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে দ্বিতীয় দফায় বৈঠকে বসছে সরকার। এর মাধ্যমে দ্বিতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। বিকেল 4:30টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংলাপ উদ্বোধন করবেন। সংস্কার আলোচনা নিয়ে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার ঢাকায় এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। ঈদুল আজহার আগে ও পরে আরও কয়েক দফা বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়। সংস্কার ইস্যুতে বৈঠক হলেও রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে আলোচনা করতে পারে বলে বিভিন্ন সূত্রে জানিয়েছে। সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও এসআই লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আর সাবেক এসআই নন্দুলাল সহ 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহালের পাশাপাশি সব আসামিকে 50,000 টাকা করে জরিমানা করা হয়। রায় সন্তোষ জানিয়েছে মেজর সিনহার পরিবার। আর এই রায় ভবিষ্যতের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। সাবিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পরপর 4টি গুলি, গলায় পা দিয়ে চেপে ধরে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যু নিশ্চিত করে কয়েকজন পুলিশ সদস্য। এই ঘটনায় করা মামলার বিচার শেষে 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও এসআই লিয়াকতকে মৃত্যুদণ্ড, 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 7 জনকে খালাস দিয়ে রায় দেন। ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে সোমবার আলোচিত এ মামলার বিচারিক আদালতে সেই রায় বহাল রাখেন হাইকোর্ট। ভবিষ্যতের জন্য এই রায় স্মরণীয় ও শিক্ষণীয় হয়ে থাকবে বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। আসামিরা সবাই আপিল দায়ের করেছিলেন, ফলে ডেথ রেফারেন্স, বাদীপক্ষের রিভিশন এবং আসামিদের আপিল একসাথে শুনানি শেষ করে মহামান্য হাইকোর্ট বিভাগ আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতে রায় বহাল রেখেছেন। যে সমস্ত কর্মকর্তারা মেজর সিনহার বিচারের জন্য তাদের কণ্ঠ উচ্চারিত করেছিলেন, তারা আজকে একটু শান্তি পাবেন। হাইকোর্টের রায়ে সন্তুষ্টি জানিয়ে দ্রুত আপিল নিষ্পত্তি শেষে রায় কার্যকরের দাবি জানান সিনহার বোন। সন্তুষ্ট সেদিনই হব, কারণ আমাদের তো আরো সামনে যেতে হবে, আরো কিছু পথ যেতে হবে। অ্যাপিলেট ডিভিশন আছে, সো ওই ফেজগুলো পার করার পরে যেদিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়, এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। 3 বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে। এই মামলায় ওসি প্রদীপ, লিয়াকত সহ সব আসামি কারাগারে আছেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।
সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে দ্বিতীয় দফায় বৈঠকে বসছে সরকার। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সাইফুল রিপন, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাইফুল, এখন পর্যন্ত কোন কোন রাজনৈতিক দলের প্রতিনিধি এসেছেন, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আমাদেরকে বিস্তারিত জানাবেন। সাইফুল, আপনি আমাদেরকে জানাবেন এখন পর্যন্ত কোন কোন রাজনৈতিক দলের প্রতিনিধি এসেছে, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে? ইতিমধ্যেই প্রায় সবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধি কিন্তু এই ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এসে হাজির হয়েছেন এবং আমরা যতটুকু জানি যে বেলা 4:30টার দিকে প্রধান উপদেষ্টা আজকের এই ঐকমত্য কমিশনের যেই দ্বিতীয় দফার যেই ঐকমত্য কমিশনের বৈঠক, সেই বৈঠকে উদ্বোধন করবেন। আজকের এই দ্বিতীয় দফা বৈঠকের মধ্য দিয়ে যেই আলোচনা, যেই জুলাই চার্টার তৈরির যে আলোচনা, সেই আলোচনাটিকে দ্বিতীয় পর্যায়ে আবার শুরু হবে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে বাইরে ইতিমধ্যেই কিন্তু বাইরে থেকে যারা আমন্ত্রিত অতিথি যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন এবং ঐকমত্য কমিশন সূত্র অনুযায়ী কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হবে বিষয় ভিত্তিক এবং ঈদুল আজহার আগে একদিন এবং ঈদুল আজহার পরে দলগুলোর সাথে ধারাবাহিকভাবে বিষয় ভিত্তিক আলোচনাগুলো হবে এবং বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাবে এখনো ঐকমত হওয়া যায়নি সেগুলো এই পর্বে বেশি গুরুত্ব পাবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসে একটি জুলাই সনদ তৈরি করার যেই লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য নিয়ে কিন্তু ঐকমত্য কমিশন কাজ করবে এবং আমরা দেখেছি ইতিমধ্যেই বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন যেই রাজনৈতিক দলগুলো যাদের আমন্ত্রণ জানানো হয়েছে সেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ইতিমধ্যেই এই আলোচনায় অংশ নিতে, এই বৈঠকে অংশ নিতে কিন্তু তারা এসছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসে এই দ্বিতীয় দফার যেই বৈঠক সেই বৈঠকটির উদ্বোধন করবেন এবং উদ্বোধনের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের যেই আলোচনা সেই আলোচনাটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সাইফুল, ধন্যবাদ আপনাকে। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে দ্বিতীয় দফায় বৈঠকে বসছে সরকার, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে আছি সেখানে। সম্পদ আহরণের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাবার লক্ষ্যে গবেষণা কার্যক্রম বাবা 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন। প্রিয় দেশবাসী, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মুখে যে দেশগুলো রয়েছে বাংলাদেশ তার মধ্যে শীর্ষে রয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক মোকাবেলায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বায়ু, পানি ও মাটি দূষণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রশমন, স্বাস্থ্য সুরক্ষার প্রভাব নিরূপণ, নারীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, উপকূলীয় ইকোসিস্টেম মূল্যায়ন, জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির গভীরতা ও গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আগামী অর্থ বছরে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। প্রিয় দেশবাসী, এবার আমি আগামী অর্থ বছরে সরকারের রাজস্ব আহরণের পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরছি। রাজস্ব আহরণ কার্যক্রমের প্রত্যক্ষ কর, আয়কর। প্রিয় দেশবাসী, দেশের প্রত্যক্ষ কর ব্যবস্থাপনায় আধুনিক, ন্যায্য, করদাতা বান্ধব ও বিনিয়োগের বান্ধব করার ধারাবাহিকতায় 2025-26 অর্থবছরের বাজেটে বেশ কিছু উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি এই পর্যায়ে আয়করের বিধানে আনিত গুরুত্বপূর্ণ পরিবর্তন, সংশোধন ও পরিবর্তনের সারসংক্ষেপ উপস্থাপন করছি। প্রিয় দেশবাসী, অর্থ আইন 2024 এর মাধ্যমে 2025-26 কর বর্ষের জন্য ভবিষ্যাপেক্ষ প্রসপেক্টিভ কর হার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছিল। এর ধারাবাহিকতা অর্থ অধ্যাদেশ 2025 এর মাধ্যমে 2026-27 ও 2027-28
কর বর্ষের কর হার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছে। ফলে করদাতাগণ 2025-26, 2026-27 এবং 2027-28 এই 3 কর বর্ষের জন্য প্রযোজ্য কর হার সম্পর্কে আগাম ধারণা লাভ করতে সক্ষম হবে। তবে প্রস্তাবিত ও পরবর্তী 2 বছরের কর হার পরবর্তী সরকার পরিবর্তন করতে পারবেন। প্রিয় দেশবাসী, 2026-27, 2027-28 কর বর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। গেজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থান 2024-এর আহত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা 5,25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের জন্য 2026-27 ও 2027-28 কর বর্ষে মোট আয়কর মুক্ত আয়ের সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ এলাকা নির্বিশেষে 5,000 টাকা নির্ধারণ করা হয়েছে। নূতন করদাতাদের ন্যূনতম করের পরিমাণ 1,000 টাকা নির্ধারণ করা হয়েছে। কর পরিপালনের জন্য সহজ করার জন্য লিস্টেড কোম্পানি সমূহের ক্ষেত্রে 2.5% কর হার সুবিধা প্রাপ্তির শর্ত শিথিল করে আয়, ব্যয় ও বিনিয়োগের পরিবর্তে কেবল সকল প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করার শর্ত আরোপ করা হয়েছে। এছাড়া পুঁজিবাজারে মধ্যস্থকারী ইন্টারমিডিয়ারি হিসাবে কাজ করা মার্চেন্ট ব্যাংকের কর হার 37.5 হতে কমে 27.5% করা নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, 26-27 এবং 27-28 কর বর্ষের জন্য সম্পদ সারচার্জের বিদ্যমান হার অপরিবর্তিত রাখা হয়েছে। এক্ষেত্রে ন্যূনতম করকে সারচার্জ পরিকল্পনায় ভিত্তি না রেখে স্বাভাবিক ব্যক্তি করদাতার করযোগ্য আয়ের উপর নিয়মিত কর হার প্রয়োগ করে নির্গত করের উপর সম্পদ সারচার্জ পরিকল্পনা করার বিধান করা হয়েছে। কর পরিপালন ও উৎসাহিত করার লক্ষ্যে কর ন্যায্যতা প্রতিষ্ঠায় অর্থ অধ্যাদেশ 2025-এর মাধ্যমে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ন্যূনতম করের কারণে করদাতাকে নিয়মিত করের যে পরিমাণ অতিরিক্ত প্রদান করতে হয় তা পরবর্তী কর বর্ষের সময় সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে। কৃষি উৎপাদনকে উৎসাহিত করার লাগে কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি হইতে আয় অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় পরিগণনার ক্ষেত্রে সর্বোচ্চ বাদযোগ্য অঙ্কের পরিমাণ 4.5 লক্ষ টাকা হতে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। চাকরিচ্যুত কর্মচারীদের কিডনি, লিভার, ক্যান্সার, হার্টের চিকিৎসার পাশাপাশি মস্তিষ্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত করা হয়েছে। জাতীয় পেনশন এবং কর্তৃপক্ষের আয় এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বজনীন পেনশন স্কিমেতে প্রাপ্ত সুবিধাভোগীর কোনো আয় এবং জিরো কুপন ইসলামিক ইনভেস্টমেন্ট সার্টিফিকেটে উদ্ভূত আয় করমুক্ত করা হয়েছে। প্রিয় দেশবাসী, দেশে বিদেশি লাভজনক ও নামি দামি কোম্পানি সমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করার উদ্দেশ্যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির কর হারের ব্যবধান 5% বাড়িয়ে 7.5% করা হয়েছে। এছাড়া পুঁজিবাজারে বিনিয়োগ ও লেনদেন বৃদ্ধি উৎসাহিতকরণের সিকিউরিটি লেনদেনের উপর মোট মূল্যের ব্রোকারেজ হাউস সমূহের নিকট হতে উৎস কর সংগ্রহের হার 0.05% হতে হ্রাস করে 0.03% নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, কর কাঠামোর বিদ্যমান অসামঞ্জস্যতা দূরকরণ এবং কর জাল সম্প্রসারণে অর্থ অধ্যাদেশ 2025-এর মাধ্যমে কার্যক্রম গৃহীত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো সম্ভাব্য মুনাফার পরিমাণ বিবেচনা ঠিকাদারি কাজ হতে উৎসকর কর্তনের সর্বোচ্চ 7 স্তরে 5% হ্রাস করা হয়েছে। প্রকৃত বিক্রয় মূল্যের সম্পত্তি রেজিস্ট্রেশন লক্ষ্যে জমি হস্তান্তর উৎসকর সংগ্রহের বিদ্যমান মূলধনী মুনাফা কর হারিয়ে এলাকা ভেদে 8%, 6% ও 4% স্থলে যথাক্রমে 6%, 4% ও 3% হ্রাস করা হয়েছে। সম্ভাব্য মুনাফার পরিমাণ বিবেচনায় 152টি পণ্যের উপর আমদানি পর্যায়ে হ্রাসকৃত 2% হারে অগ্রিম কর আরোপ করা হয়েছে। পরিবেশ বান্ধব রিসাইক্লিং শিল্পে ব্যবহৃত কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে উৎসকর কর্তনের হার 3%-এর স্থলে 1.5% নির্ধারণ করা হয়েছে। গ্যাস বিতরণে কোম্পানির ক্ষেত্রে নিযুক্ত কোম্পানির ক্ষেত্রে উৎসকর কর্তনের হার 2%-এর স্থলে
0.6% নির্ধারণ করা হয়েছে। ইন্টারনেট সেবা থেকে উৎস কর কর্তনের হার 10% স্তরে 5% করা হয়েছে। সিকিউরিটিজের সুদ হতে উৎস কর কর্তনের হার 5% স্তরে 10% করা হয়েছে। বিদ্যুৎ ক্রয়ের অর্থ পরিশোধকালে উৎস কর্তনের হার 6% স্তরে 4% করা হয়েছে। সম্ভাব্য মুনাফার পরিমাণ বিবেচনা সিগারেট প্রস্তুতকারকের নিকট হইতে নিট বিক্রয় মূল্যের উপর 3% স্তরে 5% হারে অগ্রিম কর সংগ্রহের বিধান রাখা হয়েছে। স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে টার্নওভার করের আওতামুক্ত সীমা 3 কোটি টাকা হতে বাড়ে 4 কোটি টাকা করা হয়েছে। মোবাইল অপারেটরদের টার্নওভার করের পরিমাণ 2% থেকে কমিয়ে 1.5% নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, করদাতাদের জন্য কর প্রদান, রিটার্ন দাখিল, দলিলপত্র সংরক্ষণ সহ কর পরিপালনের আনুষ্ঠানিকতা সহজ করার লক্ষ্যে নিম্নরূপ বিধান করা হয়েছে। তহবিল, এতিমখানা, অনাথ আশ্রম ও ধর্মীয় উদ্দেশ্যে প্রতিষ্ঠা কোনো প্রতিষ্ঠানকে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা হতে অব্যাহত প্রদান করা হয়েছে। উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রতি মাসের পরিবর্তে ত্রৈমাসিক ভিত্তিতে উৎসে করের রিটার্ন দাখিলের বিধান করা হয়েছে। জমি বা জমি সহ স্থাপনা হস্তান্তরকালে দলিল মূল্যের অতিরিক্ত কোনো অর্থ গৃহীত হলে ব্যাংক বিবরণী সহ দালিলিক প্রমাণাদি দ্বারা যাচাইযোগ্য হওয়া সাপেক্ষে উক্ত অতিরিক্ত অর্থের উপর মূলধনী আয়ের জন্য প্রযোজ্য হারে কর প্রদানের বিধান করা হয়েছে। স্বনির্ধারিত পদ্ধতিতে দাখিলকৃত রিটার্ন অডিট সংক্রান্ত মাঠ পর্যায়ে সৃষ্ট জটিলতা নিরসন করে অডিট কার্যক্রমকে কার্যকর ও সহজীকরণের উদ্দেশ্যে অডিট সংশ্লিষ্ট বিধান প্রতিস্থাপন করা হয়েছে। বিদ্যমান 45টি সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা শিথিল করে ক্রেডিট কার্ড সহ 12টি সেবা গ্রহণের ক্ষেত্রে কেবলমাত্র TIN সার্টিফিকেট দাখিলের বিধান করা হয়েছে। প্রিয় দেশবাসী, কর অব্যাহত যৌক্তিকরণ এর অংশ হিসাবে নিম্নরূপ কার্যক্রম গৃহীত হয়েছে। কর অব্যাহতের সুবিধার মেয়াদ 30 জুন 2025 তারিখে শেষ হবে এমন কতিপয় ক্ষেত্রে কর অব্যাহতের মেয়াদ বৃদ্ধি করা হয়নি। দীর্ঘ সময় ধরে কর অব্যাহতি এবং হ্রাসকৃত হারে কর প্রদানের সুযোগপ্রাপ্ত কতিপয় খাতের জন্য প্রযোজ্য বিদ্যমান হ্রাসকৃত কর হার সংশ্লিষ্ট প্রকরণের সমূহ বাতিল করা হয়েছে। তবে এসব কাজে জড়িত প্রান্তিক পর্যায়ের খামারি এবং উদ্যোক্তাগণকে উৎসাহ প্রদানের জন্য এই সকল খাততে প্রাপ্ত অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত আয় কর মুক্ত রাখা হয়েছে। প্রিয় দেশবাসী, জন্মসূত্রে বাংলাদেশি ছিলেন অথচ পরবর্তীতে বাংলাদেশেই নাগরিকত্ব পরিত্যাগ করেছেন এমন ব্যক্তি কর্তৃক বাংলাদেশে অর্জিত আয়ের উপর যথাযথভাবে কর পরিশোধ না করে নানা উপায়ে বিদেশে পাচারকৃত অর্থ সম্পদের উপর কর ও জরিমানা আরোপের বিধান করা হয়েছে। বাজেটের অংশ হিসাবে প্রত্যক্ষ কর ব্যয় প্রতিবেদন ডাইরেক্ট ট্যাক্স এক্সপেন্ডিচার রিপোর্ট প্রকাশ করা হয়। জাতীয় রাজস্ব নীতির কর নীতি শাখা 2022-23 অর্থ বছরে প্রত্যক্ষ কর ব্যয় প্রাক্কলন করেছে, যার পরিমাণ 1,07,133 কোটি টাকা। মূল্য সংযোজন কর, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012-তে কতিপয় সংশোধন আনা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম করের হার 3% থেকে কমিয়ে 2% নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক আমদানিকরণের ক্ষেত্রে আগাম কর 5%-এর পরিবর্তে 7.5% নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক আমদানিকরণ কর্তৃক স্থানীয় পর্যায়ে মূল্য সংযোগের পরিমাণ 50% বেশি না হলে ব্যবসায়ী পর্যায়ে ফাইনাল সেটেলমেন্ট করে পুনরায় ভ্যাট আরোপণ না করার বিধান করা হয়েছে। বিধি বহির্ভূত রেয়াত গ্রহণের ক্ষেত্রে জরিমানার পরিমাণ 50% থেকে 100% কমিয়ে 30 থেকে 50% নির্ধারণ করা হয়েছে। নির্মাণ সংস্থা, যোগানদার, C&F এজেন্ট কর্তৃক রিটার্ন দাখিলের মেয়াদ প্রতি মাসের পরিবর্তে 6 মাস করা হয়েছে। আগাম কর সমন্বয়, রিফান্ড আবেদন ও রেয়াত গ্রহণের সময় 4 মাসের পরিবর্তে 6 মাস করা হয়েছে। প্রিয় দেশবাসী, 2025-26 অর্থ বছরে বাজেট ঘোষণা করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন দেশ জনপদ সংবাদ। দু 2025-26 অর্থ বছরে বাজেট ঘোষণা করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা আবারও সরাসরি চলে আছি সেখানে। প্রস্তাব করা হয়েছে ঔষধ শিল্প,
ক্যান্সার প্রতিরোধক ঔষধ সহ সকল ধরনের ঔষধ শিল্পের কাঁচামাল আমদানি এবং এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহত সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। কৃষি কোল্ড স্টোরেজ স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে। স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকে উৎসাহিত করতে কম্বাইন্ড হারভেস্টার তৈরি যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান শুল্ক হারের প্রস্তাব করা হয়েছে। পরিবহন খাত টায়ার উৎপাদনে ব্যবহার্য উপকরণের শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এছাড়া 16 থেকে 40 আসন বিশিষ্ট বাস এবং 10 থেকে 15 আসন বিশিষ্ট মাইক্রোবাসের শুল্ক কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। বন্ড ব্যবস্থাপনার আধুনিকীকরণ বন্ড ব্যবস্থাপনাকে সহজীকরণ ও ব্যবসা বন্ধ করার উদ্দেশ্যে সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস ও ফ্রি জোন বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। কাস্টম আইনের কতিপয় ধারা সংশোধন ও কতিপয় নতুন বিধান সংযোজন। প্রিয় দেশবাসী, কাস্টম আইন 2023 আরও যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে এর নিম্নোক্ত পরিমার্জন ও সংযোজন প্রস্তাব করা হয়েছে, যথা আমদানিকৃত পণ্য চালানের মূল্য এবং শুল্ক ফাঁকির পরিমাণ 2000 টাকার কম হলে শুল্ক কর বা অতিরিক্ত শুল্ক কর আরোপ করা হয় না। উভয়ের ক্ষেত্রে এই সীমা 4000 টাকা করা হয়েছে। বিলম্বে শুল্ক পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান সুদের হার এবং সুদ আরোপের সর্বোচ্চ সীমা মূল্য ও সংযোজন করে আইন সম্পর্ক শুল্ক আইন 2012 সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। আমদানি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধান লঙ্ঘন এবং কার্গো ঘোষণা দাখিলে ভুল ত্রুটির ক্ষেত্রে আরোপযোগ্য জরিমানার হার কমানো হয়েছে। স্বাস্থ্য, পরিবেশ এবং শিশু কল্যাণ দেশের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে রেফারেল হাসপাতালের সময়ের পাশাপাশি 50,000 অধিক সকল হাসপাতাল স্থাপনের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে শুল্ক কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। স্থানীয় পর্যায়ে পরিবেশ বান্ধব ই-বাইক উৎপাদনে প্রণোদনা প্রদানের লক্ষ্যে নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে। উপসংহার, প্রিয় দেশবাসী, মাত্র অল্প কয়েক মাসে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে স্থিতিশীল করার কাজটি প্রায় সম্পন্ন করা না সম্ভব হলেও পরিপূর্ণ সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে আমাদের এখনো অনেকটা পথ পেরোতে হবে। সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি হ্রাস পাওয়ার প্রবণতা দেখা গেল তা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গত এপ্রিল মাসে মার্কিন প্রশাসন কর্তৃক আরোপিত অতিরিক্ত শুল্কের নেতিবাচক প্রভাব ও আমাদের অর্থনীতির উপর পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সম্প্রতি যে বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করা হয়েছে তার কোনো নেতিবাচক প্রভাবের আপাতত বাজারের উপর পড়ার সম্ভাবনা না থাকলেও এ বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে। এই সকল ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও টেকসই ভিত্তি নিশ্চিত করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রিয় দেশবাসী, আপাতত প্রবৃদ্ধির গতিবৃদ্ধির পরিবর্তে অর্থনীতির ভিত মজবুত করার দিকে আমরা অধিকতর মনোযোগ দিচ্ছি। এই শক্তিশালী ভিত্তি হবে আগামী বাংলাদেশের বিনির্মাণের সোপান। আগামী সেই বাংলাদেশ সবার জন্য মানসম্মত জীবন এবং সকল স্তরে বৈষম্যহীন ব্যবস্থার নিশ্চয়তা প্রদান হবে আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য পূরণে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আমাদের সবার সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ হবে বিশ্বের সকল মুক্তিগামী মানুষের জন্য এক অনুকরণীয় আলোকবর্তিকা। আল্লাহ হাফেজ। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন দেশ জনপদ সংবাদ। ঢাকা ছাড়ছে মানুষ। যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থাপনায় ট্রেন চালাচ্ছে রেলওয়ে। সোমবার সকাল 6টা থেকে শিডিউল মেনে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। ভোর থেকে স্টেশনে ভিড় করছেন যাত্রীরা। যাত্রী নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে 3 স্তরের তল্লাশি করছে রেল কর্তৃপক্ষ। স্টেশনে টিকিট ছাড়া প্রবেশ ঠেকাতে রেল ও পুলিশের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছেন। এদিকে ঈদুল আজহা শেষে ঘরমুখ মানুষের ফেরার সুবিধার্থে আন্তনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে আগামী 12 জুনের টিকিট। আসলে অনুভূতিটা অন্যরকম। আগে থেকে টিকিট কাটছে অনলাইনে, এর জন্য আর কি ঝামেলা হয়নি আমাদের। অনুভূতি খুবই ভালো আমাদের। ঈদে বাড়ি যাচ্ছি, এবার আমরা খুব সহজে টিকিটটি কাটতে পেরেছি, অনলাইন থেকে টিকিট কেটেছি। এখন পর্যন্ত তো এখানে স্বস্তি লাগতেছে, বাট আস্তে আস্তে যত স্টেশন যাবে লোকজন উঠবে, ভিড় তত বেশি হবে।
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে মানুষ। এর ফলে ঢাকা থেকে বের হওয়ার প্রধান মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে চাপ। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজটের সংখ্যা দেখা গিয়েছে। তবে যানজট ও দুর্ভোগ কমাতে মাঠে রয়েছে পুলিশ ও প্রশাসনের বিশেষ প্রস্তুতি। অঙ্কন চৌধুরী রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ সড়কের বিভিন্ন পয়েন্টে যানজটের আশঙ্কা রয়েছে। টঙ্গী চন্দ্রা চৌরাস্তা অংশের বিআরটি এর অসমাপ্ত কাজ ও ইজি বাইক এলোমেলো পার্কিং এ যান চলাচলে সমস্যা তৈরি হয়েছে। তবে সোমবার সকাল থেকে এই সড়কে স্বস্তিতে চলাচল করছে ঘরমুখী মানুষ। এই অটো রিক্সা যদি কমাইতো, সরকার যদি পুলিশ দিয়ে একটু নিয়ন্ত্রণ করতো, তাইলে চলাচলটিতে অনেকটা সুবিধাজনক হইতো। এই তাকুয়া গাড়ি এটি কালি ঘোরা, কালি সমানে কালি ঘোরা, রাস্তাঘাটে ঘোরার সময় কালি জাম লাগে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কারণে রাস্তায় খানাখন্দ ও জলাবদ্ধতা তৈরি হয়েছে। ঈদে পশুবাহী ট্রাক ও যাত্রী চাপ বাড়বে, ফলে প্রায় 20 কিলোমিটার এলাকায় ধীরগতি ও ভোগান্তির আশঙ্কা রয়েছে। নিরাপত্তায় প্রশাসনের বাড়তি প্রস্তুতি রয়েছে। ঢাকা বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যমুনা সেতুর পশ্চিম পারে যাত্রী চাপ কিছুটা বেড়েছে। চান্দাইকোনা পর্যন্ত 4 লেনের কাজ শেষ হয় কিছুটা স্বস্তি রয়েছে। নির্বিঘ্ন যাত্রায় জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের মোতায়েন রয়েছে। পুলিশের টহল জোরদার করার জন্যই তো এটা বলতে হবে যে পুলিশ যদি টহল দেয় তাহলে আর এতটা ডাকাতি হওয়ার সম্ভাবনা নাই। ঈদের সময় রাস্তাঘাটে অনেক প্রবলেম, আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি, এই জন্য আইনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। পাটুরিয়া, দৌলদিয়া, ওয়ারিচা, কাজিরহাট রুটে যথাক্রমে 17 ও 5টি ফেরি প্রস্তুত রেখেছে বিআইডব্লিউটিসি। আবহাওয়া ভালো থাকলে চলাচল স্বাভাবিক থাকবে, তবে খারাপ আবহাওয়ায় ফেরি চলাচল ব্যাঘাত ঘটতে পারে। এখনো বড় যানজট না থাকলেও সতর্ক থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। 700-এরও বেশি পুলিশ মোতায়েন রয়েছে। তবে নিরাপদ যাত্রায় দরকার সচেতনতা ও শৃঙ্খলা। সবারই প্রত্যাশা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ঈদ যাত্রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদ সামনে রেখে রাজধানীর আশেপাশে এলাকাগুলোতে ঘরমুখী মানুষের চাপ বাড়ছে। বিশেষ করে নরসিংদী ও সিরাজগঞ্জের বিভিন্ন সড়কে যাত্রীদের ভিড় বেড়েছে চোখে পড়ার মতো। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন ও শুভ কুমার ঘোষ। প্রথমে যাব নরসিংদীতে। আকরাম, যাত্রী ও যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন? ভোগান্তি কতটা এবং পরিবহন ব্যবস্থা কেমন চলছে? আমি এখন রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের বাসাইল এলাকায়। এই বাসাইল এলাকা ঢাকা সিলেট মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। ঢাকা সিলেট মহাসড়কের প্রায় 52 কিলোমিটার মহাসড়ক, যেটি 2 লাইনে রয়েছে। এবং আমরা যেটা দেখতে পাই যে ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্প সায়াসেকের অধীনে কাজ চলছে, নির্মাণ কাজ চলছে। আমরা যেটি দেখতে পাই আমার পিছনেই রয়েছে যে নির্মাণ কাজ চলমান, এবং নির্মাণ কাজের কারণেই আমরা দেখতে পাই যে গাড়ি চলাচল স্বাভাবিক গতিতে না থাকলেও আমরা দেখতে পাই যে পুলিশের পক্ষ থেকে কান্দাইল, মাধবদ্বীপ, শেখারচর, পাঁচদোনা, সাহেব প্রতাপ, ভেলানাগর, ইটাখোলা, মরজাল এবং বাড়িচাতে পুলিশের প্রায় 10-12টি অতিরিক্ত টিম তারা নিযুক্ত করেছে যেন গাড়ি স্বাভাবিক গতিতে চলতে পারে। এছাড়াও গত কয়েকদিনের বৃষ্টির কারণে আমরা দেখতে পাই ঢাকা সিলেট মহাসড়কে বেশ কয়েকটি জায়গাতে গর্তের সৃষ্টি হয়। আমরা কথা বলেছিলাম সড়ক কর্তৃপক্ষের সাথে। মহাসড়ক কর্তৃপক্ষের প্রকৌশলী আমাদেরকে জানান যে তারা কুইক রেসপন্স টিমের মাধ্যমে তারা এই মহাসড়কের কাজগুলো দ্রুত গর্ত ঠিক করার কাজ করছেন। এছাড়াও আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত ঈদ উল ফিতরের না এইবারও তারা বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন, যার কারণে হয়তো এই ঢাকা সিলেট মহাসড়ক থাকবে নিরাপদ। আমরা কথা বলেছিলাম সেনাবাহিনীর সাথে, সেনাবাহিনী আমাদেরকে জানিয়েছেন যে দিনে এবং রাতে তারা টহল টিম ঢাকা সিলেট মহাসড়কে রেখেছেন। এছাড়াও রাতে পুলিশের সাথে যৌথ মহড়ায় তারা এই ঢাকা সিলেট মহাসড়ক নিরাপদ রাখার চেষ্টা করছেন যেন ডাকাতি সহকারে অন্যান্য ঝামেলা এড়ানো যায়। এছাড়াও আমরা কথা বলেছিলাম যাত্রী সাধারণের সাথে এবং আমরা কথা বলেছিলাম চালকদের সাথে। যাত্রীদের পক্ষ থেকে ঢাকা সিলেট মহাসড়কে ভাড়া বৃদ্ধির তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে চালকরা আমাদেরকে জানিয়েছেন যে 3 হুইলার যে যানবাহনগুলো, রিক্সা এবং অটো রিক্সা, এইগুলা ঢাকা সিলেট মহাসড়কে না থাকলে তাদের চলার গতিটা ঠিক থাকে। আর এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে জানাবেন আপনার ওইখানকার মহাসড়কের অবস্থা।
আকরাম, সিরাজগঞ্জের মহাসড়কে কিন্তু এখনো ঈদযাত্রার পরিপূর্ণ চাপটি পড়েনি। আমরা আছি, দেখতে পাচ্ছেন যে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। এখানে দেখতে পাচ্ছেন যে হয়তো সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা গাড়ি বাড়ছে, তবে এখনো যে ঈদযাত্রার যে চাপটা মহাসড়কে, সেই চাপটা পড়েনি। এই মহাসড়ক দিয়ে কিন্তু সারা বছরই প্রচুর গাড়ি চলাচল করে, যেহেতু উত্তরবঙ্গ এবং উত্তর পশ্চিমবঙ্গের কিন্তু 22 জেলার গাড়িগুলো এই মহাসড়ক দিয়ে চলাচল করে, যেহেতু সিরাজগঞ্জকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার। ফলে সারা বছরই কিন্তু 20 থেকে 22 হাজার যানবাহন অন্তত প্রায় চলাফেরা করে প্রতিদিন। সেটা কিন্তু ঈদযাত্রায় গিয়ে দাঁড়ায় প্রায় অর্ধ লাখে। ফলে এই মহাসড়কে ঈদযাত্রাতে একটা প্রচন্ড চাপ কিন্তু পড়ে, কিন্তু এখন পর্যন্ত এই মহাসড়কে সেই ঈদযাত্রাটা শুরু হয়নি। তবে এই ঈদযাত্রাটা নির্বিঘ্ন এবং নিরাপদ করতে কিন্তু প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষগুলো আছেন তারা। ইতোমধ্যে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা 508 জন অতিরিক্ত পুলিশ সদস্য কিন্তু এই মহাসড়কে মোতায়েন করেছেন নিরাপত্তার জন্য এবং যান চলাচল নির্বিঘ্ন রাখার জন্য। পাশাপাশি হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু পর্যায়ক্রমে পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। এখন পর্যন্ত তারা 130 জন পুলিশ সদস্য মোতায়েন করেছেন। এছাড়াও কিন্তু পুলিশ, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ কিন্তু সাচেক সহ রোডস অ্যান্ড হাইওয়ে যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কিন্তু দফায় দফায় তারা বসেছেন, যে সভা করে কিন্তু কিভাবে ঈদ যাত্রাটা সুন্দর এবং নির্বিঘ্ন করতে সেই প্রস্তুতিগুলো নিচ্ছেন। পাশাপাশি যে এই এলেঙ্গা থেকে রংপুরের যে 4 লেন মহাসড়কে উন্নীতকরণের যে কাজ চলছে, সেটার কিন্তু সিরাজগঞ্জের মহাসড়কেও আছে 37 কিলোমিটার। সেই 37 কিলোমিটার মহাসড়কে কিন্তু পুরোটাই 4 লেনে কিন্তু ব্যবহার হচ্ছে। ফলে সবকিছু মিলে এবারে ঈদ যাত্রাটা কিন্তু সুন্দর হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সবাই। ডানা, এবার সুন্দর এবং নির্বিঘ্ন একটা ঈদ যাত্রার প্রত্যাশায় কিন্তু আছেন যাত্রী এবং পরিবহনশ্রমিকরা। ডানা, এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে। ঈদ যাত্রা নিয়ে জানাতে নরসিংদী ও সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে সাভারে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার সকালে সাভারে হেমায়তপুর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকেরা। শ্রমিকরা জানায়, এপ্রিল ও মে মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস না পাওয়ায় রোববার কারখানার সামনে বিক্ষোভ করেন তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে তারা বিক্ষোভ থেকে সরে গিয়ে সোমবারের মধ্যে বকেয়া পরিশোধের জন্য সময়সীমা নির্ধারণ করে দেন। কিন্তু সকালে কর্মস্থলে গিয়ে দাবি আদায়ের বিষয়ে কোনো সদুত্তর না পেয়ে প্রথমে কারখানার ভেতরে এবং পরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরবর্তীতে পুলিশ এসে জলকামান বিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 26তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। 1999 সালের এই দিনে যাত্রা শুরু করে বাংলার ব্যাংক খ্যাত এই প্রতিষ্ঠানটি। সোমবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক, পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীদের সাথে কেক কেটে অনুষ্ঠানে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন ও মোহাম্মদ আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম.এ. খান বেলাল, ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান সহ ঊর্ধ্বতন নির্বাহীরা। এছাড়া সারা দেশে ব্যাংকের শাখা উপশাখাগুলোতেও কেক কেটে এবং গ্রাহকদের মিষ্টিমুখ করিয়ে দিবসটি উদযাপন করা হয়। দেখছেন দেশ জনপদ সংবাদ।